What is apostrophe? What is allusion? What is symbolism? What do you mean by imagery? And what do you mean by alliteration? So, dear viewers, it is my great pleasure to welcome all of you from my Northeastern English Academy. So, today I am going to discuss about a poem, To Helen, written by Edgar Allan Poe. So, before starting my lecture, I would like to introduce with Edgar Allan Poe. So, first of all, who was Edgar Allan Poe? Edgar Allan Poe was an American writer, a poet, an editor, and a literary critic. And he is best known for his poetry and short stories. And we all know that he was an American poet. That is why he was born in January 1989 in Boston, Massachusetts, United States. And he died on October 7, 1849, only at the age of 40 years. So this is all about Edgar Allan Poe. Before going to start my lecture, I would like to introduce with Helen. So, who is Helen? Helen is also known as Helen of Troy, and she was regarded the most beautiful woman in Greek mythology and a central figure of the Trojan War. So, for your better understanding, I would like to speak some Bengali so that you can understand it clearly. Helen ke bola hoy Troy of Helen অথবা Helen of Troy. তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, যেটা বর্ণিত আছে গ্রিক পুরাণে। এই হেলেন সে আসলে তার বাবা ছিলেন জিউস এবং মা ছিলেন লিডা। এবং তোমরা তো জানো যে জিউস হচ্ছে একজন সুপ্রিম গড। একদিন লিডা অ্যাকচুয়ালি সে গোসল করতেছিল নেকেড অবস্থায়। ঠিক ওই মুহূর্তে জিউস রাজহাঁসের বেশ ধরে এসে তাকে সিডিউস করে, এবং সিডিউস করার ফলে কিন্তু এখানে এই হেলেনের জন্ম হয়। এবং হেলেনের একটা যমজ বোন আছে, তার নাম হচ্ছে ক্লাইটেমেনস্ট্রা। তো হেলেনের এই যে জন্মটা, এটা কিন্তু একটা ইলিগেল ওয়েতে জন্ম। অর্থাৎ সেই রাজহাঁসে একটা ডিম পারে, রাজহংসী এটা ডিম পারে, সেই ডিম থেকে কিন্তু সে জন্ম হয়। এই জন্যে ও কিন্তু শুরু থেকে ডিস্ট্রাকটিভ, কেননা তার যখন বিয়ে হয় কার সঙ্গে, একজন গ্রিক বীর, তার নাম হচ্ছে মেনেলাউস। তখন গ্রিসের যে ইজিয়ান সাগরের এই পারে আরেকটা দেশ ছিল, সেটার নাম ছিল হচ্ছে ট্রয়, যেটা বর্তমান তুরস্কের হিজারলিক নামক শহরে আছে। তো সেই ট্রয় নগরী থেকে প্যারিস নামের একজন প্রিন্স, তার বাবার নাম হচ্ছে প্রিয়াম এবং তার ভাইয়ের নাম হচ্ছে হেক্টর। তো প্যারিস সেখানে যায়, গিয়ে তার সঙ্গে একটা ইলিসিট রিলেশন তৈরি করে এবং তাকে নিয়ে পালিয়ে চলে আসে ট্রয়তে। এবং এই ট্রয়ে আসার ফলে দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়। এবং গ্রিকরা তখন যেহেতু অনেক শক্তিশালী রাষ্ট্র ছিল, তাদের সিভিলাইজেশন অনেক উন্নত ছিল, তাদের অস্ত্র ব্যবস্থা অনেক ভালো ছিল। এই জন্যে তারা পুরো ট্রয় নগরীকে বিধ্বস্ত করে ধ্বংস করে দেয়। এবং সেখানেই কিন্তু আমাদের একজন বিখ্যাত গ্রিক বীর অ্যাকিলিস পায়ে তীরবিদ্ধ হয়ে মারা যান। তাহলে এটাই ছিল সংক্ষেপে হেলেনের বর্ণনা। হেলেন ট্রয় নগরী নিয়ে অনেক মুভি আছে, তোমরা দেখে নিতে পারবা। আচ্ছা, এবার আমরা এই কবিতাটা চলে আসি। কবিতার নাম হচ্ছে টু হেলেন, লিখেছেন হচ্ছে এডগার অ্যালান পো। এই কবিতাটা এডগার অ্যালান পো ফার্স্ট পাবলিশ করেছিলেন 1831-এ। তার একটা কালেকশন অফ পোয়েম ছিল, কালেকশন অফ পোয়েমস অফ এডগার অ্যালান পো। সেখানে তিনি, এটা কিন্তু পরবর্তী রিপ্রিন্ট হয়েছিল 1836-এ। তো যাই হোক, এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন? এটা তার ছোটবেলার এক বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল রবার্ট। তার বন্ধুর মাকে সে মনে মনে ভালোবেসে ফেলে এবং তার বন্ধুর মায়ের রূপ এবং সৌন্দর্য তাকে আকৃষ্ট করে, এবং তাকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা হয়। বন্ধুর মায়ের নাম হচ্ছে জেন স্ট্যানার্ড। তো জেন স্ট্যানার্ড, ধারণা করা হয় যে এই জেন স্ট্যানার্ডই তাকে পরবর্তী উৎসাহিত করেছিল যে তুমি একটা কবিতা লেখো। তো তাকে উদ্দেশ্য করে আসলে মূলত এই কবিতাটা। এবার তাহলে আমরা সরাসরি কবিতাটা শুরু করি। তো ফার্স্ট লাইনে আছে, দেখো, হেলেন, দাই বিউটি ইজ টু মি লাইক দোজ নিশিয়ান ওয়ার্কস অফ ইউর। হেলেনকে এখানে সরাসরি অ্যাড্রেসিং করছে। এই যে কাউকে সরাসরি অ্যাড্রেসিং করা,
শুরুতেই কাউকে পরিচয় করিয়ে দেওয়া, কারো নাম ধরে ডাকা, এটাকে আসলে বলা হয় অ্যাপোস্ট্রফি। এই যে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি, সেটা হচ্ছে অ্যাড্রেসিং সামওয়ান হু ইজ নট প্রেজেন্ট অর ইমাজিনারি। যাকে নাম ধরে ডাকছি আমরা, যাকে অ্যাড্রেস করছি, সে কিন্তু এখানে উপস্থিত নেই, তার একটা কাল্পনিক ইমাজিনেশন হিসেবে তাকে ডাকা হচ্ছে। তাহলে ফার্স্ট লাইন হচ্ছে হেলেনকে ডাকছে যে হেলেন, দাই বিউটি, দাই মানে ইয়োর, তোমার সৌন্দর্য, ইজ টু মি, আমার কাছে। হেলেন, তোমার সৌন্দর্য আমার কাছে, লাইক দোস, সেইগুলোর মতো, দোস হচ্ছে প্লুরাল ফর্ম, লাইক দোস, সেইগুলোর মতো যেগুলো হচ্ছে নিশিয়ান বার্কস অফ ইয়োর মানে পূর্বের, আগেকার, অনেক আগেকার দিনের নিশিয়ান বার্কসের মতো। বার্কস হচ্ছে জাহাজ, আগেকার দিনের যে জাহাজগুলো ছিল সেটাকে বলা হয় বার্কস। আর নিশিয়ান হচ্ছে একটা জায়গা, যেটা একটা শহর, যেটা বর্তমানে তুরস্কে আছে। আমরা নিশিয়ান শহরটা আগে দেখে আসি। এই যে এটা হচ্ছে নিশিয়ান সিটি, যেটা বর্তমান তুরস্কের ইজনিক নামক জায়গায় আছে। ইজনিক সিটি বলা হয় বর্তমানে নিশিয়ান সিটিকে। তো এইখানকার যে বার্কস মানে একটা আর্কেইক ল্যাঙ্গুয়েজ, একটা পুরাতন ল্যাঙ্গুয়েজ, পুরাতন ভাষা, অনেক আগেকার ভাষা। বার্কস মানে আসলে বড় নৌকা বা জাহাজ। তাহলে এটার মিনিংটা কি দাঁড়ালো? যে হেলেন, তোমার যে রূপ তা হচ্ছে আমার কাছে সেই অনেক আগেকার নিশিয়ান নৌকার মতো। সো এই লাইনটা, এই দুই লাইন, এটা হচ্ছে কিন্তু একটা সিমিলির উদাহরণ, কেননা এখানে হেলেনকে তুলনা করা হচ্ছে নিশিয়ান বার্কসের সাথে, এবং সেখানে অ্যাজ অথবা লাইক আছে। তাহলে এই ধরনের তুলনা, দুটা ভিন্ন জিনিসের সঙ্গে তুলনা, দুটা ডিফারেন্ট জিনিসের সঙ্গে তুলনা করা হবে, যেখানে অ্যাজ অথবা লাইক ব্যবহৃত হবে। তাহলে এত কিছু থাকতে কবি মানে নিশিয়ান বার্কস কেন উল্লেখ করেছেন, নিশিয়ান বার্কসের সঙ্গে হেলেনের সৌন্দর্যকে কেন তুলনা করলেন? এটাকে আসলে দুইভাবে ব্যাখ্যা করা যায়। কারণ অনেক ক্রিটিক্স বলে থাকেন যে একজন ল্যাটিন পোয়েট বা রোমান পোয়েট ছিলেন, তার নাম ছিল ক্যাটালাস। এই যে ইনি হচ্ছেন ক্যাটালাস। তিনি আসলে এই নিশিয়ান সিটিতে বসবাস করতেন এবং অনেক দিন সেখানে ছিলেন, যার ফলে ওই নিশিয়ান সিটির যত রূপ সৌন্দর্য আছে এবং সেখানকার যত ফুল আছে, সাগর পাড়ের যত সুগন্ধ আছে, যত বাগান আছে, এবং সমস্ত কিছু কিন্তু তিনি বর্ণনা করেছেন। এবং নিশিয়ান ওই সিটির পাশে যে সমুদ্র ছিল, সেই সমুদ্রেতে অনেক যে জাহাজ চলাচল করেছেন, সেই জাহাজগুলো তিনি খুব সুন্দর করে বর্ণনা করেছিলেন। এডগার অ্যালান পো এই ক্যাটালাসের ভক্ত ছিলেন এবং তার অনেক বই পড়তেন, সুতরাং তার উপমাই তিনি এখানে ব্যবহার করেছেন। এই জন্য নিশিয়ান বার্কসের কথা বলা হচ্ছিল। অথবা এখানে আর একটা ব্যাখ্যা দেয়া যায়, যেটা সাধারণত অন্যান্য ক্রিটিক্সরা ব্যবহার করে থাকেন। এটা আসলে কবি বুঝিয়েছেন ফিশিয়ান, যেটার অর্থ হচ্ছে একদল লোক যারা গ্রিক হিরো, ওই যে অডিসিয়াস যখন ট্রয় যুদ্ধ শেষ করে, একটু আগে যে ট্রয় নগরের যুদ্ধ বললাম, হেলেনকে নিয়ে যে যুদ্ধ হয়েছিল, তো সেই ওডিয়াস যুদ্ধে কিন্তু বড় বড় গ্রিকদের পক্ষে যুদ্ধ করার জন্য সমুদ্র যাত্রা করেছিল, এবং টোটাল এই যুদ্ধ যাওয়া আসা টোটাল 20 ইয়ার্স লেগেছিল। তাহলে এই যে ওডিসিয়াস যখন দেশে ফিরতেছিলেন, তার নিজ দেশ ইথাকাতে ফিরতেছিলেন, সেই একটা দল, এই ফিশিয়ান মানে হচ্ছে একদল যুবক যারা এই ওডিসিয়াসকে হেল্প করেছিল, তাদের কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে নিশিয়ান বার্কসের মিনিং আসলে কিন্তু আমরা দুইটা পেলাম। আর এখন এই হেলেনকে তিনি নিশিয়ান বার্কের সাথে এডগার অ্যালান পো তুলনা করেছেন। আসলে কবি এই যে তার বন্ধুর মা স্ট্যানার্ডকে কবি কিন্তু নিজেই হেলেন নামে ডাকতেন এবং তাকে হেলেনের সাথেই তুলনা করতেন, এবং কবি গভীর এক ধরনের ভালোবাসা এবং শান্তি পেতেন এই স্ট্যানার্ডকে দেখে। যেমন হেলেনের সৌন্দর্য দেখে অনেকে যেমন শান্তি পায়, ঠিক একই রকমই শান্তি পেত কবি নিজে ওই স্ট্যানার্ডকে দেখে। ওকে, আমরা 2 লাইন জানলাম। এবার পরে, দ্যাট জেন্টলি ওভার পারফিউমড সিস। তাহলে এই নিশিয়ান বার্কগুলো তারা কি হয়, জেন্টলি, ধীরে ধীরে ওভার, পার হয়ে যাচ্ছে কোথায়, পারফিউমড সি, এই সুগন্ধময় সাগরটা পার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এই হালকা যে হাওয়া, মৃদু গন্ধ হাওয়ার মধ্যে দিয়ে এই সাগর বেয়ে এটা চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? নিশিয়ান বার্কস। এখানে পারফিউমড সি কেন বললাম? যে এই নিশিয়ান সিটিটার
সমুদ্রের পাড়ে অনেক বাগান ফুল টুল ছিল, তো সেগুলোর গন্ধ আসতে পারে। আবার কোনো কোনো ক্রিটিক্স বলেন যে পারফিউম সি বলতে যে সমুদ্রের যে বার্কসগুলো যাইতো, জাহাজগুলো যেত, সে জাহাজের মধ্যে বিভিন্ন ধরনের স্পাইস, মশলা জাতীয় জিনিস থাকতো, যেগুলো ইন্ডিয়ান এই সাইড থেকে যাওয়া হইতো, ওইটার যে গন্ধ সেটার কথা অনেক উল্লেখ করেছেন। দ্য উইরি মানে হচ্ছে ক্লান্ত, ওয়েওর্ন মানে হচ্ছে ক্লান্ত বা জীর্ণ শীর্ণ, জীর্ণ পথ। এটা একটা আর্কেইক ল্যাঙ্গুয়েজ। ওয়েওর্ন হচ্ছে ক্লান্ত অথবা জীর্ণ পথ। তাহলে এই ক্লান্ত জীর্ণ পথে ওয়ান্ডারার মানে নাবিক, যে ঘুরে বেড়ায়। ওয়ান্ডার মানে আসলে ঘুরে বেড়ানো, ওয়ান্ডারার যিনি ঘুরে বেড়ান। তাহলে এই ক্লান্ত জীর্ণ শীর্ণ পথে, কারণ অনেক দিন ধরে এখানে যদি আমরা সেই যুদ্ধের কথা বলি, যুদ্ধ শেষে যারা ফিরে আসতেছিল তারা ক্লান্ত জীর্ণ শীর্ণ পথে বিরক্ত হয়ে টু হিজ ওন নেটিভ শোর, তারা প্রিয় মাতৃ জন্মভূমিতে তারা ফিরে আসতেছে। এখানে ওয়েওর্ন বলতে কবি বুঝিয়েছেন যে হেলেন কবিকে কিন্তু কমফোর্ট এবং সেফটি ফিলিংস দিত, যদিও কবি কঠিন বিপদ বা রূঢ় বাস্তবতার মুখোমুখি হতেন। অর্থাৎ জীবনের যত কঠিন বাস্তবতাই হতো, তখনই সে যদি হেলেনের কথা মনে করতো, অর্থাৎ সেই স্ট্যানার্ডের কথা মনে পড়তো, তার চোখের দিকে তাকাইতো, তখন যত বিপদ আসুক, সেই বিপদ বা খারাপ সময়ের মধ্যেও সে এক ধরনের কমফোর্ট বা সিকিউরিটি পাইতো। ওকে, তো সো ফার্স্ট স্ট্যান্জা গেল। এখানে কিন্তু প্রতি স্ট্যান্জাতে 5টা করে লাইন, তো 3টে স্ট্যান্জাতে 15 লাইন। সেকেন্ড স্ট্যান্জাতে বলা হচ্ছে অন ডেসপারেট সিস লং ওন টু রিম দাই হায়াসিন্থ হিয়ার দাই ক্লাসিক ফেস। বলা হচ্ছে অন ডেসপারেট ডেসপারেট সি বলতে সেই বিপদসংকুল সাগর, যেই সাগর খুব বিপদ, ঝোড়ো সাগর। ওই যে ফিরে আসার সময় যে সাগর, সেই সাগরটা বিপদসংকুল বা ঝোড়ো সাগর। কি করে? লং ওন্ট মানে আসলে অভ্যস্ত হওয়া, প্রচলিত বা দিশাহীন। তাহলে এই যে বহুদিন ধরে টু রোম মানে ঘুরে বেড়ানো, তাহলে বহুদিন ধরে ঘুরতে ঘুরতে অভ্যস্ত হয়ে এই দিশাহীন নাবিকেরা, তারা এই ক্লান্ত সমুদ্রে বা বিপদসংকুল সমুদ্রে কি করতো? দাই হায়াসিন্থ হিয়ার, যে তোমার হায়াসিন্থের মতো চুল। তো হায়াসিন্থ কি? হায়াসিন্থের একটা ডাবল মিনিং হইতে পারে। হায়াসিন্থ এক ধরনের ফুল হইতে পারে। এই যে এটা হচ্ছে হায়াসিন্থ ফুল, যেই ফুলগুলো হচ্ছে বেগুনি কালারের। সো বলা হচ্ছে যে তোমার বেগুনি কালারের মতো এই যে কার্লি হেয়ার। হায়াসিন্থ আসলে এক ধরনের কার্লি মানে কোকড়ানো টাইপের চুলের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে হেলেনের কথা বলা হচ্ছে যে তোমার এই কার্লি হেয়ারগুলো হায়াসিন্থ ফুলের মতো, এবং তোমার ক্লাসিক ফেস মানে দাই ক্লাসিক ফেস, তোমার ক্লাসিক ফেস বলতে কি বোঝানো হচ্ছে? যে প্রাচীন গ্রিক রোমানদের সেই যুগের দেবদেবীরা যত সুন্দরী ছিল, ক্লাসিক চেহারা ছিল, সেই চেহারাটাকে মানে শ্রুতিমধুর মুখ এখানে বলা যেতে পারে। যে ক্লাসিক ফেস অর্থ হচ্ছে শ্রুতিমধুর মুখ। তাহলে তোমার সেই হায়াসিন্থের মতো চুল এবং তোমার সেই শ্রুতিমধুর মুখ, দাই নাইটস এয়ার। আর নাইটস হচ্ছে এক ধরনের জলপরী, যারা জলের মধ্যে থাকে, যারা নদীর মধ্যে থাকে, স্প্রিং বা ঝর্ণার মধ্যে থাকে, ওয়াটারফলের মধ্যে থাকে, এবং এটা প্রচণ্ড মানে সুন্দরীকে আসলে নেইড জলপরী বলা হয়। তোমার নেইডের মতো এয়ার্স মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, অথবা এটাকে বলা হয় ম্যানারিজম, অথবা এয়ারের আর একটা মিনিং আছে এক্সপ্রেশনিজম। তোমার অঙ্গভঙ্গি, তোমার বিউটি, তোমার ইনফ্লুয়েন্স, তোমার আউটওয়ার্ড বিউটি, এগুলো হ্যাভ ব্রট মি হোম, কি করেছে? ফিরিয়ে এনেছে আমাকে ফিরিয়ে নিয়েছে। হ্যাভ ব্রট মি হোম, আমাকে ফিরিয়ে নিয়ে এনেছে। টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস, সেই গৌরবময় গ্রিসে। অ্যান্ড দ্য গ্র্যান্ডার, আর গ্র্যান্ডার মানে তো আমরা জানি যে জাঁকজমক। অ্যান্ড দ্য গ্র্যান্ডার দ্যাট ওয়াজ রোম, আর প্রাচীন রোমের মহিমায়। অর্থাৎ বলা হচ্ছে যে সেই গৌরবময় যে গ্রিস আছে এবং আর প্রাচীন রোমের মহিমায় আমাকে ফিরিয়ে এনেছে তোমার সৌন্দর্য। হায়াসিন্থ কিন্তু এটারও কিন্তু একটা ডাবল মিনিং হইতে পারে। সেই হেলেনের চুলকে হায়াসিন্থ চুলের সাথে তুলনা করা হয়েছে। আবার অনেকে বলেছেন যে ইয়াকিনথোসকে নির্দেশ করে। ইয়াকিনথোস আবার কে ছিল? সে ছিল একজন সুদর্শন যুবক যে খুন হয় তার লাভারের হাতে, এবং তার লাভার ছিল গড অ্যাপোলো।
তো সেই কথা বলা হতে পারে, যেহেতু এটা ক্লাসিকদের কথা বলা হচ্ছে, সুতরাং এটা একটা ভালো হতে পারে। এই স্ট্যান্ডাতেও যে আমাদের হেলেনের যে রূপ সৌন্দর্য সেখানে কথা বলা হচ্ছে, যে প্রচণ্ড ঝড়ো বাতাসের মধ্যেও বিপদসংকুল সাগরেও যখন বহুদিন যদি কেউ ভেসে বেড়ায় এবং সে যদি ওই আমাদের হায়াসিন্থ চুল দেখে, হেলেনের কথা মনে করে, সহজ কথায় হেলেনের কথা মনে করে, তার ক্লাসিক ফেসটা মনে করে, যে হচ্ছে ন্যায়াডের মতো সুন্দরী এবং ন্যায়াডের মতো ইনফ্লুয়েন্স করতে পারে, ন্যায়াডের মতো অঙ্গভঙ্গি করতে পারে, সে যখন এইগুলো মনে পড়ে তখন তার গভীর কষ্টের মধ্যেও তার এক ধরনের প্রশান্তি আসে। তখন সে মনে হয় যেন সে গ্রিসের গ্লোরির মধ্যে চলে আসে আর রোমের গ্র্যান্ডারের মধ্যে চলে এসেছে। ওকে, সো লেটস টার্ন অন টু থার্ড স্ট্যান্জা। থার্ড স্ট্যান্জাতে বলা হচ্ছে লো হচ্ছে এক ধরনের এক্সপ্রেশন, মানে যে দেখেন, লুক আউট, হ্যাভ এ লুক, অর্থাৎ কারোর অ্যাট্রাকশন, মনোযোগ আকর্ষণ করার ক্ষেত্রে এই ধরনের ইংরেজি ব্যবহৃত হয়। তাহলে ইউজ টু ড্র অ্যাটেনশন, এগুলো আর্কিক ল্যাঙ্গুয়েজে ব্যবহার হতো। তাহলে বলা হচ্ছে লো ইন ইয়ন ব্রিলিয়েন্ট উইন্ডো নিচ, দেখো ওই উজ্জ্বল জানালার কুঠুরিতে। তাহলে উজ্জ্বল জানালার কুঠুরি, একটা উইন্ডো নিচ হচ্ছে জানালার কুঠুরি, এই যে এটা হচ্ছে জানালার কুঠুরি। এখন মডার্ন বাড়িগুলোতে জানালার কুঠুরিতে এরকম বেড থাকে, সবাই রেস্ট করে, কিন্তু অর্থাৎ রেস্টিং প্লেস হিসেবে ধরা হয়। কিন্তু আগে কিন্তু এই জানালার কুঠুরিতে বিভিন্ন গড, দেবদেবীদের মূর্তি বসানো থাকতো। এই যে এখানে দেবদেবীদের মূর্তি বসানো আছে। তাহলে কবিতায় বলা হচ্ছে দেখো ওই উজ্জ্বল জানালার কুঠুরিতে, উইন্ডো নিচের মধ্যে একটা উজ্জ্বল জানালার কুঠুরিতে কিছু একটা দেখা যাচ্ছে। কি সেটা? হাউ স্ট্যাচু লাইক আই সি দি স্ট্যান্ড, যে কি অপূর্ব এক স্ট্যাচু লাইক, মনে হচ্ছে যে ছায়া মূর্তি, হ্যাঁ মূর্তির মতো, আই সি দি, আমি দেখতে পাচ্ছি তোমাকে, দি মানে ইউ, আমি দেখতে পাচ্ছি তোমাকে স্ট্যান্ড, যে তুমি দাঁড়িয়ে আছো। তাহলে এখানে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের কথাই বলা হচ্ছে, যে তুমি হচ্ছে হেলেনের মতো, তুমি হচ্ছে একটা বাড়ির দেবীর মতো, যাকে পূজা করার জন্য ওই উইন্ডো নিচে ওইখানে রাখা হয়। তাহলে তুমি হচ্ছে পূজা করার মতো, মনে হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো, তুমি এত সুন্দর, মনে হচ্ছে তুমি দাঁড়িয়ে আছো মূর্তির মতো, দেবীর মতো। দ্য এগেট ল্যাম্প উইদিন দাই হ্যান্ড, এবং তোমার হাতে একটা এগেট ল্যাম্প, একটা ল্যাম্প মানে কি? একটা বাতি। কেমন বাতি? এগেট ল্যাম্প। এগেট মানে কি? এই যে এইটা হচ্ছে এগেট মানে হচ্ছে অর্নামেন্টাল স্টোন, বিভিন্ন সুন্দর সুন্দর পাথরের তৈরি যে ল্যাম্প থাকে সেটাকে বলা সে এগেট ল্যাম্প। এই যে এটা দেখতে পারো, যে অনেক ডেকোরেটিভ, অনেক সুন্দর অর্নামেন্টাল স্টোন যেটা, সেটাকে বলা এগেট ল্যাম্প। এগেট একটা পাথরের প্রদীপ হাতে তুমি দাঁড়িয়ে আছো। সাইকি, তুমি জানো ফ্রম দ্য রিজনস হুইচ আর হোলি ল্যান্ড, তুমি যেন এখানে এসেছো সেই পবিত্র ভূমি থেকে। মানে স্ট্যান্ডার্ডকে বলছে যে, বা হেলেনকে বলছে যে তুমি যেন এখানে এসেছো, এই যে দাঁড়িয়ে আসো ল্যাম্প হাতে, মনে হচ্ছে সাইকি নিজেই চলে এসেছো। সাইকি আবার কে? এই যে ইনি হচ্ছে সাইকি না, আসলে উচ্চারণ হবে সাইক। তো সাইক হচ্ছে একজন প্রিন্সেস ছিল, তার রূপ সৌন্দর্য এত বেশি সুন্দর ছিল যে স্বয়ং সুন্দরের দেবী আফ্রোদিতিও তাকে মানে হিংসা করতো, যে তার মতো আমি মনে হয় এত সুন্দরী না। তো এত সুন্দরী ছিল, এবং সে হচ্ছে গডেস অফ দ্য সোল, এবং সে কিউপিডের ওয়াইফ ছিল। তো কিউপিড কি জানোই যে তার হাতে একটা তীর থাকতো, কিউপিড যার হৃদয়ে ঢুকতো সে তার প্রেমে পড়ে যেত। তো বলা হচ্ছে যে এখানে সেই স্ট্যান্ডার্ডকে তুলনা করা হচ্ছে এই সাইকের সঙ্গে, যে সাইক মনে হচ্ছে তুমি যেন স্বয়ং এসে এখানে দাঁড়িয়ে আসো। কোথা থেকে যেন এসেছো? তুমি সেই পবিত্র ভূমি থেকে এসেছো, যেই পবিত্র ভূমিতে তুমি বসবাস করো। সো ডিয়ার ভিউয়ার্স, এটা পুরাটাই ছিল তাহলে এক ধরনের প্রশংসা, সৌন্দর্য। সেই প্রশংসা সৌন্দর্য কিন্তু বলা হচ্ছে যে হেলেনের, কিন্তু আসলে মিন করেছে কিন্তু সেই স্ট্যান্ডার্ডের। তাহলে এই পুরোটাই হেলেনকে দিয়ে তিনি আসলে স্ট্যান্ডার্ডকে বুঝিয়েছেন। তো আমরা এখানে থিম বলতে পারি যে ওরশিপ অফ বিউটি, অথবা এখানে ক্লাসিক্যাল গ্লোরি আছে, আইডিয়ালাইজড লাভ মানে ভালোবাসাকে একটা আদর্শ হিসাবে, রেসপেক্ট হিসাবে, ইন্সপিরেশন হিসাবে, অ্যাডমিরেশন হিসাবে। এটা আসলে এক ধরনের রোমান্টিক লাভ না। তার বন্ধুর মাকে সে এক ধরনের যে ভালোবাসতো, সেটা এক ধরনের শ্রদ্ধা ছিল, এক ধরনের প্রশংসা ছিল, এক শ্রদ্ধাময় এক ধরনের ভালোবাসা ছিল। এখানকার অথর্স
টোনটা কি হবে? টোন হবে রোমান্টিক, এবং এই টোনটা ছিল হচ্ছে রেভারেন্ট, একটা শ্রদ্ধামূলক টোন, এবং অনেক উন্নত মানের সেলিব্রেটরি টাইপ একটা টোন ছিল। অথার্স অ্যাটিটিউড হচ্ছে ডিপ গ্র্যাটিটিউড, বিশাল এক ধরনের শ্রদ্ধা অ্যান্ড অ্যাডমিরেশন, প্রশংসা টুয়ার্ডস হেলেনের প্রতি, এবং তার টোন হচ্ছে রেসপেক্টফুল, শ্রদ্ধামূলক, ডিভোশনাল, ডিভোশন মানে হচ্ছে নিষ্ঠামূলক এক ধরনের টোন ছিল। এবং এখানে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা হলো এখানে কোন কোন ফিগার্স অফ স্পিচ ব্যবহৃত হয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, দেখো তোমরা এখানে সিমিলি ইউজ হয়েছে, সিমিলি বলে আলোচনা করা হয়েছে। মেটাফোর, মেটাফোর হচ্ছে দুইটা ভিন্ন জিনিসের সঙ্গে তুলনা, অ্যাজ অথবা লাইক যেখানে থাকে না। যেমন এই যে একটা লাইন আছে, টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস, যে সেই গ্রিসের মতো গ্লোরি। তো গ্রিসের মতো গৌরবময় শহর, গ্রিসের মতো গৌরবময় শহর। তাহলে এই যে মতো, কিন্তু এখানে অ্যাজ অথবা লাইক নাই, কিন্তু দুইটা জিনিসের সঙ্গে তুলনা করা হয়। অ্যালিউশন, তো এখানে অনেক অ্যালিউশন আছে। অ্যালিউশন হচ্ছে ঐতিহাসিক যে ইঙ্গিত দেওয়া হয়, ওই ঐতিহাসিক যে উল্লেখ থাকে সেগুলোকে আসলে অ্যালিউশন বলা হয়। তাহলে যেমন নিশিয়ান বার্কস, এটা একটা অ্যালিউশন। তারপরে গ্রিস অ্যান্ড রোম, তো এটাও একটা উল্লেখ, যেই ইতিহাস থেকে নিয়ে আসা হয়েছে গ্রিস এবং রোমকে। তারপর সাইক একটা, আমরা তো জানি যে এক ধরনের গড, সোল এবং বিউটির গড। তারপর হোলি ল্যান্ড বলতে বোঝা হচ্ছে এক ধরনের স্পিরিচুয়াল আর মিথিক অরিজিন। আর এখানে কিন্তু পার্সনিফিকেশন আছে। সো ডিয়ার ভিউয়ার্স, তোমরা জানো যে পার্সনিফিকেশন হচ্ছে কোনো বস্তুকে জীবন দান করা, অর্থাৎ একটা আনঅ্যানিমেটেড বস্তুকে অ্যানিমেটেড করা, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। যেমন আমরা যদি বলি দাই নায়ার্ডস এয়ার, যে নায়ার্ডের যে এয়ার মানে এখানে বিহেভিয়ার অথবা মুভমেন্টস, তাহলে এটা, এবং নায়ার্ড কিন্তু এক ধরনের ওয়াটার নিমকে নির্দেশ করছে, তাহলে এটা একটা পার্সনিফিকেশন। এবং এখানে ইমেজারি আছে। ইমেজারি মানে কি? ইমেজারি মানে হচ্ছে যেই শব্দগুলো পিকচার ওয়ার্ড তৈরি করতে পারে, যেই শব্দগুলো পড়লে মনের মধ্যে এক ধরনের কল্পনা, এক ধরনের ইমেজ তৈরি হয়, ছবি তৈরি হয়, এবং এগুলো অ্যাপিলস টু দ্য সেন্সেস, আমাদের সেন্স উদ্রেক করে। যেমন আমাদের 5টা সেন্স আছে, সেন্স অফ সাইট, সেন্স অফ টেস্ট, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ স্মেল অ্যান্ড সেন্স অফ টাচ। তাহলে এইগুলো দেখে যেন চোখের সামনে ভেসে ওঠে যে হায়াসিন্থ হেয়ার, এক ধরনের চুলের কথা বলা হচ্ছে, যে হেলেনের চুল হচ্ছে হায়াসিন্থ হেয়ারের মতো, মানে স্ট্যান্ডার্ডের চুল ছিল হয়তো ওই কালার, ওই বেগুনি কালারের মতো ছিল, এই জন্য এটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ডের চুল ছিল হায়াসিন্থ হেয়ারের মতো। তাহলে চোখের সামনে ভেসে উঠতেছে এক ধরনের ছবি, মনের মধ্যে ভেসে উঠতেছে এক ধরনের ছবি, তাহলে এটা একটা ইমেজ। আর অ্যাপোস্ট্রফিতে বলা হয়েছে। এরপর সিম্বলিজম, দেখো সিম্বলিজম হচ্ছে সিম্বলস সিগনিফাই আইডিয়াস অ্যান্ড কোয়ালিটি, অর্থাৎ সাইক বলি আমরা। সাইক দ্বারা আসলে কি বোঝা? সাইক হচ্ছে কিসের প্রতীক? সোল অথবা আইডিয়াল ইনার বিউটির প্রতীক। অর্থাৎ কোনো কিছুর, যেমন ভি কিসের প্রতীক? ভি হচ্ছে ভি সাইনটা হচ্ছে ভিক্টোরির প্রতীক, অর্থাৎ বিজয়ের প্রতীক। আবার আমরা যদি বলি কবুতর, শান্তির প্রতীক। তাহলে এগুলো, এই যে এগেট ল্যাম্প, স্ট্যাচু লাইক, এগুলো এক ধরনের সিম্বল। আর অ্যালিটারেশন মানে হচ্ছে যেখানে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন থাকে। কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন মানে যে লাইনটা যদি দেখি, দ্য ওয়েরি ওয়ে ওর্ন ওয়ান্ডারার বোর, এখানে রিপিটেশন হয়েছে কিসের? আর এর। তো এই যে রিপিটেশন হলো কনসোনেন্ট সাউন্ড, এটাকে বলা হয় অ্যালিটারেশন। সো ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা, ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়া হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।